Hello students, welcome back to the chemistry classes. Okay, তো আমরা ছিলাম কোন চ্যাপ্টারে? আমরা ছিলাম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটাতে। বন্ধন বন্ধন বন্ধুত্ব এসবে তো একটা আলাদাই মজার ব্যাপার আছে। সো পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, সেমিস্টার 1 আসতে চলেছে। তোমাদের কার কেমন প্রিপারেশনস চলছে? কনফিডেন্স আসছে তো? ক্লাস বোঝা যাচ্ছে? কেমন লাগছে ক্লাস? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ক্লাস। প্রত্যেকটা টপিককে ধরে 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 একদম মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতন করে পড়াচ্ছি তোমাদের। বাকি কাজটা কিন্তু তোমার। এক্সামে আউটপুট কিন্তু তোমাকে আনতে হবে, রেজাল্টে ফাটিয়ে কিন্তু তোমাকে দিতে হবে। তার জন্য তৈরি তো মহাসংগ্রামের জন্য? আজকে রাসায়নিক বন্ধনের তার পরের টপিকে চলে যাচ্ছি। তড়িৎযোজ্যতা পড়ছিলাম, তড়িৎযোজ্যতাতে এর পরে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আজকের ক্লাসটা থাকছে। মন দিয়ে শোনো, কারণ তুমি মন দিয়ে শুনলে তোমার মাথায় যত ভালোভাবে জিনিসটা ঢুকে যাবে তত কিন্তু এক্সাম হলে তুমি রক করবে। হাইড্রেশন এনার্জি জিনিসটা জানতে হবে। আমরা ছিলাম হচ্ছে জালক শক্তি বা ল্যাটিস এনার্জিতে। ল্যাটিস এনার্জি জিনিসটা কি পড়েছিলাম বা জালক শক্তি জিনিসটা কি পড়েছিলাম? একবার কুইক রিকল করো, কুইক 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 ভিডিও পজ করো, একবার রিকল করার চেষ্টা করো কি পড়েছিলাম এক্স্যাক্টলি ওখানে। যে কোনো একটা গ্যাসিয়াস ক্যাটায়ন বা গ্যাসিয়াস অ্যানায়ন এরা যখন কম্বাইন করবে, জুড়বে, ঠিক আছে, অপোজিট চার্জ অবভিয়াসলি একে অপরকে আকর্ষণ করবে এবং জুড়ে যাবে। এরা যখন জুড়বে তখন যে পরিমাণ শক্তি নির্গত হবে 1 মোল একটা আয়নিক ক্রিস্টাল তৈরি করার জন্য, তাকে বলা ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। একইভাবে কোনো একটা আয়নিক ক্রিস্টাল আছে, সেই আয়নিক ক্রিস্টালে যতটা এনার্জি সাপ্লাই করব, যার জন্য ওই আয়নিক ক্রিস্টালটা ভেঙে যাবে, দিয়ে কি হয়ে যাবে, দিয়ে গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়নে কনভার্ট হয়ে যাবে, তাকেও বলা হয় জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। ক্রিস্টালকে জুড়লে, ক্যাটায়ন অ্যানায়ন জুড়ে ক্রিস্টাল তৈরি হলে যতটা শক্তি বেরিয়ে যায়, বা কোনো একটা ক্রিস্টালকে বা কেলাসকে ভাঙতে যতটা শক্তি সাপ্লাই দিতে লাগে, এগুলো হচ্ছে জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। বেশ, তো এই জালক শক্তি বা ল্যাটিস এনার্জির মতনই আরো একটা এনার্জি হচ্ছে হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, হাইড্রেশন জিনিসটা কি তাহলে আগে বুঝতে হবে। হাইড্রেশন মানে হচ্ছে গুলে যাওয়া, সো কল্ড আমরা যেটাকে ডিজলভ হয়ে যাওয়া বলি, দ্রবীভূত হয়ে যাওয়া বলি, গুলে যাওয়া বলি, একদম পাতি বাংলায় গুলে যাওয়া। ঠিক আছে, সেই গুলে যাওয়া জিনিসটা কি আগে দেখে নি। ধরো এটা একটা ক্রিস্টাল, ঠিক আছে, কোন একটা আয়নের ক্রিস্টাল, কোন একটা আয়নিক ক্রিস্টাল মানে কেলাস। এটা কি? এটা একটা কোন একটা আয়নীয় যৌগের কেলাস। এই কেলাসটাকে যখন জলে দ্রবীভূত করা হয় তখন এক্স্যাক্টলি কি হয়? কেলাসের মধ্যে ক্যাটায়ন আছে ধনাত্মক আধান, আবার অ্যানায়ন আছে ঋণাত্মক আধান। জল এসে কি করে, ওই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের চারপাশে ঘিরে ধরে, একে বলে এনক্যাপসুলেট করা, একদম চারপাশ থেকে ঘিরে ধরা, দিয়ে ক্যাটায়ন আর অ্যানায়নকে আলাদা করে টেনে সরিয়ে দেওয়া। অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন এরকম ভাবে জুড়ে ছিল আয়নিক কেলাসটার মধ্যে। জলে যে দ্রবীভূত করা হলো, জলে দ্রবীভূত করার সঙ্গে সঙ্গে জল কি করলো, ওদের মধ্যে একদম ব্রেকআপ করিয়ে দিল। অর্থাৎ ক্যাটায়নকে আলাদা করে টেনে নিয়ে চলে গেল এবং ক্যাটায়নের চারপাশে একটা বলয় তৈরি করলো। অ্যানায়নকে আলাদা করে টেনে নিয়ে চলে গেল এবং অ্যানায়নের চারপাশে একটা বলয় তৈরি করলো। এই বলয় তৈরি হওয়ার পদ্ধতিটাকেই বলা হয় হাইড্রেশন। অর্থাৎ ছিল ওয়াটার মলিকুল, জল, এটা হচ্ছে জলের মলিকুল, ঠিক আছে, ওয়াটার জলের মলিকুল। এটা হচ্ছে ক্যাটায়নটা ছিল, ব্লু কালারটা হচ্ছে ক্যাটায়ন, যার চারপাশে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ জলের মলিকুলগুলো একটা বলয় তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে হাইড্রেটেড ক্যাটায়ন। ঠিক আছে, ক্যাটায়নটা হাইড্রেটেড হয়ে গেছে, জলের মলিকুল দ্বারা বলয়কৃত হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে হাইড্রেটেড অ্যানায়ন। ঠিক আছে, হাইড্রেটেড ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নটার চারপাশে জলের মলিকুল পুরো ঘিরে নিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে হাইড্রেটেড অ্যানায়ন। যেই জলে গোলা হয়েছে, হাইড্রেটেড অ্যানায়ন যেই জলে গোলা হয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে, গুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাটায়ন অ্যানায়নকে জল সেপারেট করে নিয়ে চলে গেছে এবং হাইড্রেশন করে দিয়েছে। যখনই হাইড্রেশনটা হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে সেই হাইড্রেশনটাই দেখানো হয়েছে, যে ক্যাটায়নের চারপাশে জলের মলিকুল, অ্যানায়নের চারপাশে জলের মলিকুল পুরো চারপাশ থেকে একদম ঘিরে ধরেছে এবং আলাদা করে দিচ্ছে ওদেরকে। যখনই ওদেরকে এরকম আলাদা করে দিচ্ছে তখনই কিছুটা পরিমাণ শক্তি নির্গত হয়, যাকে বলে হাইড্রেশন এনার্জি।
তখনই কিছুটা পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে বলে হাইড্রেশন এনার্জি। ইকুয়েশনের থ্রু দিয়ে লিখলে এরকম হবে, mx ছিল একটা কেলাস, একটা কঠিন আয়নীয় কেলাস। এই কেলাসটার ওপরে, এই কেলাসটাকে যখন জলে গোলা হয়েছে তখন m প্লাস ক্যাটায়নটার চারপাশে পুরো জলের একটা বলয় তৈরি হয়ে গেছে, m প্লাস ক্যাটায়ন আলাদা হয়ে গেছে, তার চারপাশে জলের একটা বলয় তৈরি হয়ে গেছে, x মাইনাস অ্যানায়নও আলাদা হয়ে গেছে, ওর চারপাশে জলের একটা বলয় তৈরি হয়ে গেছে, এবং এর ফলে কিছুটা শক্তি নির্গত হয়েছে। যে শক্তিটা নির্গত হয় তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তার মানে হাইড্রেশন এনার্জি তখনই নির্গত হবে যখন কেলাসটা প্রথমে ভাঙবে, ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হবে, তারপরে ওই ক্যাটায়ন অ্যানায়ন জল দ্বারা বলয়ের মধ্যে ঢুকে যাবে। দুটো স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপে কেলাসটা ভাঙবে, ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হবে, তারপরে সেই ক্যাটায়ন আর অ্যানায়নের চারপাশে জলের মলিকিউলগুলো, জলের অণুগুলো এসে একটা বলয় তৈরি করবে, এনক্যাপসুলেশন করবে, অ্যান্ড তখন যে পরিমাণ শক্তি নির্গত হবে তখন তাকে বলা হচ্ছে হাইড্রেশন এনার্জি। তাহলে গুলে যাওয়া বা দ্রবীভূত হয়ে যাওয়া জিনিসটা কি, তার আগে দেখে নি হাইড্রেশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে। যেরকম ল্যাটিস এনার্জি বা জালক শক্তি বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করতো, সেরকম হাইড্রেশন এনার্জি বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। সাইজ কতটা বড়, চার্জ কিরকম আধান আছে, আয়নিক পোটেনশিয়াল, আয়নীয় পোটেনশিয়াল বা আয়নীয় বিভব, এই জিনিসটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। আয়নীয় পোটেনশিয়াল জিনিসটাকে দেখে নি। আয়নীয় পোটেনশিয়াল ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ বাই রেডিয়াস। চার্জ বাই রেডিয়াস মানে আধান বাই ব্যাসার্ধ, কার, ক্যাটায়নের, ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাকে বলা যেতে পারে চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, কতটা ব্যাসার্ধ বা কতটা আয়তনের মধ্যে কতটা আধান আছে, সেটাই আধান ঘনত্ব বা আয়নিক পোটেনশিয়াল ফাই। আবার বলছি, কতটা ব্যাসার্ধের আয়নের মধ্যে, কতটা ব্যাসার্ধের আয়নের মধ্যে কতটা আয়তন আছে, আর সেই আয়তনের মধ্যে কতটা আধান আছে, কতটা ব্যাসার্ধ বিশিষ্ট আয়তনের মধ্যে কতটা আধান আছে কোনো একটা ক্যাটায়নে, সেটাই হচ্ছে আধানের ঘনত্ব বা আয়নিক পোটেনশিয়াল ফাই। ক্লিয়ার? তাহলে ফাই জিনিসটা কি। এবারে হাইড্রেশন এনার্জি হচ্ছে ফাই এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। হাইড্রেশন এনার্জি হচ্ছে এই ফাই এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে যদি সমানুপাতিক হতে হয় তাহলে সাইজের সঙ্গে এবং চার্জের সঙ্গে, মানে সাইজ মানে হচ্ছে বেসিক্যালি রেডিয়াস বা ব্যাসার্ধকে মিন করা হচ্ছে, ঠিক আছে, আর চার্জ মানে বেসিক্যালি আধানকেই মিন করা হচ্ছে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক থাকবে, যদি ব্যাসার্ধ বাড়ে, যদি ব্যাসার্ধ বাড়ে, ঠিক আছে, ব্যাসার্ধ বা আর যদি বাড়ে, ব্যাসার্ধ বা রেডিয়াস বা আর, ব্যাসার্ধকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, কারণ রেডিয়াস আর, তাহলে আর আধান হচ্ছে তোমার চার্জ, তো চার্জ হচ্ছে কিউ। ওকে, তাহলে যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে কি বাড়ছে, হরটা বাড়ছে, হর বাড়লে আয়নিক পোটেনশিয়াল কমবে, আয়নিক পোটেনশিয়ালের সঙ্গে হাইড্রেশন এনার্জি সমানুপাতিক, তার মানে হাইড্রেশন এনার্জিও কমবে, হাইড্রেশন এনার্জিও ড্রপ করবে, কমবে, ঠিক আছে। তাহলে রেডিয়াস যত বাড়বে, সাইজ যত বাড়বে, ক্যাটায়নের সাইজ যত বাড়বে, তত আয়নিক পোটেনশিয়াল কমবে, কারণ ব্যাসার্ধটা হরে আছে, হর বাড়া মানে ভগ্নাংশের মান কমে যাওয়া, সো হর যত বেশি হবে ভগ্নাংশের মান কমবে, তাহলে ফাই বা আয়নিক পোটেনশিয়াল তত কমবে, আর ফাই এর সঙ্গে সমানুপাতে আছে হচ্ছে হাইড্রেশন এনার্জি, তাহলে হাইড্রেশন এনার্জির মান তত কমতে থাকবে, ঠিক আছে। চার্জের সঙ্গে কিভাবে আছে দেখো, চার্জ লবে আছে, লব মানে হচ্ছে লব যদি বাড়ে তাহলে ভগ্নাংশের মান বাড়বে, তার মানে যদি চার্জের মান বাড়ে বা কিউ এর মান বাড়ে, অর্থাৎ যে আয়নিক ক্রিস্টালটা তৈরি হয়েছে ওটাতে ক্যাটায়নের চার্জের মান বাড়ছে, তখন কি হবে যে কিউ এর মান যদি বাড়ে তাহলে অবশ্যই আধানের ঘনত্ব বা ফাই বা আয়নিক পোটেনশিয়াল বাড়বে, তার সঙ্গে সমানুপাতে আছে কি হাইড্রেশন এনার্জি, তাহলে হাইড্রেশন এনার্জির মান অবশ্যই বাড়বে। তাহলে এই দুটো ফ্যাক্টরের উপরে হাইড্রেশন এনার্জি জিনিসটা ডিপেন্ড করছে, এই দুটো ফ্যাক্টর রেসপন্সিবল। তাহলে এই পুরো ফ্যাক্টরটা দেখে নেওয়ার পরে আমরা এখন দেখব যে কি কি বিষয়ের উপর পুরো এই সলিবিলিটি বা দ্রবণ তৈরি হওয়া, যেটা ঠিক আছে, সলিবিলিটি মানে হচ্ছে দ্রবীভূত হওয়া, ঠিক আছে, তো সলিবিলিটি বা এটাকে দ্রাব্যতাও বলা হয়, বাংলাতে কি বলে, দ্রাব্যতা। তো এই সলিবিলিটি বা দ্রাব্যতা অ্যাকচুয়ালি কেমন করে হচ্ছে, কেমন করে একটা আয়নীয় ক্রিস্টাল, আয়নীয় কেলাস সে দ্রবীভূত কেমন করে হচ্ছে এক্স্যাক্টলি জলের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্রিস্টাল, এরা জলের দ্রবীভূতটা হচ্ছে কেমন করে সেটা আমরা দেখব। সো দেখো, এটা হচ্ছে কি একটা আয়নীয় ক্রিস্টাল AB, যেখানে A প্লাস B মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে আছে ধরলাম,
কেমন ভাবে আছে, সলিড অবস্থায় আছে, কঠিন আয়নীয় ক্রিস্টাল। এটা হচ্ছে একটা কঠিন আয়নীয় ক্রিস্টাল বা কেলাস, কঠিন আয়নীয় ক্রিস্টাল বা কেলাস। তাহলে দ্রবীভূত হতে গেলে একটু আগেই দেখলাম দুটো স্টেপ হতে হবে, ঠিক আছে? কি কি স্টেপ বলো, কি কি স্টেপ মনে করার চেষ্টা করো। দ্রবীভূত হতে গেলে প্রথমে ক্রিস্টালটাকে ভাঙতে হবে, কেলাসটাকে ভাঙতে হবে। তাহলে কেলাসটাকে ভাঙার জন্য যে প্রয়োজনীয় শক্তি তাকে কি বলে, জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। একটু আগেই পড়েছি আমরা, তাকেই তো বলে জালক শক্তি বা ল্যাটিস এনার্জি, রাইট? তাহলে আমি এই কঠিন কেলাসের উপরে কেমন শক্তি দেব, জালক শক্তি বা ল্যাটিস এনার্জি দেব, জালক শক্তি বা ল্যাটিস এনার্জি দেব, ঠিক আছে? ডেল্টা ল্যাটিস এইচ নট, ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি। শক্তি আর এনথালপির মধ্যে একটু পার্থক্য আছে, ওটা তাপগতিবিদ্যার থার্মোডাইনামিক্স তখন দেখবো। তো আপাতত শক্তিও যায়, এনথালপিও তো এইচ লেটারটা দিয়ে এনথালপি বোঝানো হচ্ছে, এটাকে আপাতত শক্তি হিসাবে আমরা বুঝতে পারি। সো জালক শক্তি দিলে এই আয়নীয় ক্রিস্টালের মধ্যে থাকা আয়নগুলো, জালক শক্তি যদি সাপ্লাই করা হয়, জালক শক্তি সাপ্লাই করলে আয়নীয় ক্রিস্টালের মধ্যে থাকা আয়নগুলো কি হবে, আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। তাই ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আলাদা হয়ে গেছে। সো ক্রিস্টালের বিয়োজন হয়ে গেছে, ভেঙে গেছে ক্রিস্টাল, ক্যাটায়ন অ্যানায়ন আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে তারা গ্যাসিয়াস অবস্থায় আওয়ারা আশিকের মতন ঘুরে বেড়াচ্ছে, কোনো কোথাও যাওয়ার জায়গা নেই, একদম পুরো ব্রেকআপ হয়ে গেছে, দুজনে এখন আওয়ারা আশিক হয়ে ঘুরে বেড়াচ্ছে আলাদা আলাদা ভাবে, কেউ কারোকে আর চেনে না, কারণ এখন আর ক্রিস্টাল নেই, তারা আলাদা হয়ে গেছে, তাদের সম্পর্ক ভেঙে গেছে। আর কি করা যাবে, দুজনের মনে এখন প্রচুর দুঃখ। এখন তাদের এই দুঃখ সামলাতে আসবে কে, জল। জল এসে কি করবে, ওটাকেই দ্রবীভূত হওয়া বলে। যখন জলের মধ্যে প্রেজেন্সে আসবে এই জিনিসটা, তাহলে আয়নীয় মানে কেলাসটাতে কি হলো, কেলাসটাতে তোমার প্রথমে সাপ্লাই করা হলো জালক শক্তি বা ল্যাটিস এনার্জি, তাতে ওটা ভেঙে গেল, দিয়ে দুটো আয়ন তৈরি হয়েছে। এবারে যখন জল আসবে, জলে যখন দ্রবীভূত করছি মানে আলটিমেটলি জল তো আসবে। জল যখন আসবে তখন এই গ্যাসিয়াস ক্যাটায়নটার চারপাশেও জলের একটা মলিকুলগুলোর বলয় তৈরি হবে। তাই দেখো আর গ্যাস কথাটা লেখা নেই, অ্যাকুয়াস কথাটা লেখা আছে। অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ তৈরি হয়ে গেছে, অর্থাৎ এ প্লাস ক্যাটায়নের চারপাশে এখন জলের মলিকুলগুলো ঘিরে নিয়েছে। আবার একইভাবে বি মাইনাস অ্যানায়নটার চারপাশে এখন জলের মলিকুল এসে ঘিরে নিয়েছে। তাই এখন গ্যাস থেকে অ্যাকুয়াস কন্ডিশনে চলে গেছে, মানে দ্রবীভূত হয়ে গেছে, মানে হাইড্রেশন হয়ে গেছে, মানে জলের মলিকুল এসে চারপাশে পুরো ক্যাটায়ন অ্যানায়নের চারপাশে পুরো জিনিসটাকে ঘিরে নিয়েছে। অবশ্যই এইটাকে বলা হয় হাইড্রেশন, আর এই হাইড্রেশনের জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তাহলে ল্যাটিস এনার্জি সাপ্লাই করেছি, জালক শক্তি সাপ্লাই করেছি, হাইড্রেশন এনার্জি বেরিয়ে গেছে। সাপ্লাই কোন এনার্জিটা করেছি, ল্যাটিস এনার্জি, এটা হচ্ছে আমার কস্ট। বেরিয়ে গেছে কোন এনার্জি, হাইড্রেশন এনার্জি, এটা হচ্ছে প্রফিট। যদি বেশি এনার্জি বেরিয়ে যায় তাহলেই এই পুরো প্রসেসটা হবে, কারণ এনার্জি বেরিয়ে যাওয়া মানে, শক্তি বেরিয়ে যাওয়া মানে সুস্থিত হওয়া, দ্রবণ সুস্থিত হওয়া। তাহলে দ্রবণকে যদি সুস্থিত হতে হয়, দ্রবীভূত যদি অ্যাকচুয়ালি হতে হয়, তাহলে পুরো সিস্টেমের শক্তি কমতে হবে। শক্তি যত কমে যায়, স্থিতিশক্তি গতিশক্তি যত কম হয়, শক্তির পরিমাণ যত কম হতে থাকে, তত হচ্ছে কোন একটা সিস্টেম স্টেবিলিটি বা স্থায়িত্ব পেতে থাকে। তাহলে শক্তি কম হতে গেলে শক্তিকে বেরোতে হবে। কিছুটা শক্তি আমি সাপ্লাই করেছি, অর্থাৎ ক্রিস্টালটা কিছুটা শক্তি নিয়েছে, জালক শক্তি বা ল্যাটিস এনার্জি এটাকে নিয়েছে, আর ক্রিস্টালটা দ্রবীভূত হওয়ার সময় কিছুটা শক্তি বেরিয়ে গেছে। যদি বেরিয়ে যাওয়া শক্তির পরিমাণ বেশি হয় তবেই গিয়ে ক্রিস্টালটা দ্রবীভূত হবে। এটাই হচ্ছে দ্রবীভূত হওয়ার দ্রাব্যতার ক্রাইটেরিয়া। তার মানে ল্যাটিস এনার্জিটা কি, এটা আমরা সাপ্লাই করছি, জালক শক্তিটা কি, এটা সাপ্লাই করা হচ্ছে, জালক শক্তিটা হচ্ছে সাপ্লাই করা হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, এর ফলে ক্রিস্টালটা ভাঙছে। আর তারপরে কি হাইড্রেশন এনার্জি কি, এটা রিলিজ হয়ে যাচ্ছে, এটা নির্গত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা সাপ্লাইড এনার্জি, যে শক্তিটা সাপ্লাই করা হচ্ছে, দেওয়া হচ্ছে ক্রিস্টালকে ভাঙার জন্য। আর হাইড্রেশন এনার্জি কি, যে শক্তিটা রিলিজড হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, নির্গত হয়ে যাচ্ছে। দ্রবীভূত হওয়ার ক্রাইটেরিয়া কি, যখন নির্গত হয়ে যাওয়া শক্তির পরিমাণ, দ্যাট ইজ হাইড্রেশন এনার্জির এনথালপি বেশি হবে, এর ম্যাগনিটিউডটা বেশি হবে, এর মানটা বেশি হবে, কার থেকে, ল্যাটিস এনার্জির এনথালপির থেকে। মানটা, প্রথম কথা তো বলছি ল্যাটিস এনার্জি যেহেতু সাপ্লাই করা হচ্ছে, তো সাপ্লাই করা এনার্জির তো চিহ্ন হবে পজিটিভ, যে এনার্জি বেরিয়ে যাচ্ছে তার চিহ্ন হবে নেগেটিভ। তাই যখন এখানে এই চেকটা করবো, এই চেকটা কিন্তু চিহ্ন ছাড়া, শুধু মানটা, অর্থাৎ হাইড্রেশন এনার্জি যতটা বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়া শক্তির, নির্গত শক্তির মান
আর ল্যাটিস এনার্জি যেটা বেরিয়ে যাচ্ছে, ল্যাটিস এনার্জি যেটা সাপ্লাই করছি, চালক শক্তি যেটা সাপ্লাই করা হচ্ছে ক্রিস্টালটাকে ভাঙার জন্য, ওই ল্যাটিস এনার্জি সাপ্লাইড শক্তিটার মান, এই দুটো মানের মধ্যে যদি বেরিয়ে যাচ্ছে নির্গত শক্তির মান বেশি হয়, তাহলে তোমার ওই আয়নীয় ক্রিস্টালটা, আয়নীয় কেলাসটা জলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটাই হলো দ্রবীভূত হওয়ার ক্রাইটেরিয়া, যে ভাঙতে যা শক্তি লাগছে তার থেকে যদি গুলে যাওয়ার পরে, হাইড্রেশনের পরে বেশি শক্তি বেরিয়ে আসে, তার মানে ওটা দ্রবীভূত হয়ে যাবে, ওই আয়নীয় ক্রিস্টাল দ্রবীভূত হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? হোপফুলি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। ল্যাটিস এনার্জি, জালক শক্তি, হাইড্রেশন এনার্জি, সলিবিলিটি, গুলে যাওয়া, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। কেন সলিবিলিটি নিয়ে আমরা কনসার্ন ছিলাম এখানে? কারণ আয়নীয় যে ক্রিস্টালগুলো আছে, আয়নীয় যে কেলাসগুলো আছে, যেগুলো কিনা তড়িৎযোজী বন্ধনের থ্রু দিয়ে তৈরি হচ্ছে, সেগুলো সবই জলে দ্রবীভূত হয়। তাই জলে কেমন করে দ্রবীভূত হয় সেই পুরো প্রসেসটা আমাদের জানতে হতো। তো সেটাই হচ্ছে এই প্রসেসটা। ওকে, চলো তাহলে ক্রাইটেরিয়া ফর সলিবিলিটি অলরেডি এটা আমরা পড়ে ফেলেছি, এটা আমরা আর ডিসকাস করছি না। অলরেডি সলিবিলিটি মানে দ্রবীভূত হওয়ার ক্রাইটেরিয়াটা কি? যে তোমার হাইড্রেশন এনার্জি, তার যে মান সেটা বেশি হতে হবে জালক শক্তির থেকে, অর্থাৎ সাপ্লাই যা করবো তার থেকে নির্গত বেশি হতে হবে। যা সাপ্লাই করবো যতটা শক্তি দেবো তার থেকে নির্গত শক্তির পরিমাণ বেশি হতে হবে, তবেই পুরো সিস্টেম স্টেবিলিটি পাবে, স্থায়িত্ব পাবে এবং তখনই দ্রবীভূত হয়ে যাবে। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, চলে আসছে এবার ইলেকট্রোভ্যালেন্সি বলতে কি বোঝানো হয়। ইলেকট্রোভ্যালেন্সি বাংলা কি? তড়িৎযোজ্যতা। ঠিক আছে, তড়িৎযোজ্যতা। ইংরেজি টার্মগুলো কিন্তু একটু জানতে হবে, কারণ ইংরেজি টার্মটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। এক তো হায়ার স্টাডিতে হেল্প করবেই, কারণ হায়ার স্টাডিতে তো কোনো বই পাবে না যেখানে বাংলায় আছে, সবটাই ইংরেজিতে পড়তে হবে। তাই যখনই গ্র্যাজুয়েশন লেভেলে চলে যাবে তখন ইংরেজিতেই তোমাকে পড়তে হবে। সো ইংরেজি টার্মটা অবশ্যই একটু জানতে লাগবে। তার সঙ্গে অনেক সময় কোয়েশ্চেন্সে বাংলাটা ঠিক বুঝতে পারা যায় না, কোয়েশ্চেন পেপারেও ইংরেজিটা দেওয়া থাকে। সো ইংরেজিটা পড়েও অনেক সময় মানেটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তাই ইংরেজিটাও কিন্তু পাশাপাশি জানতে হবে। ক্লাস বাংলাতে হচ্ছে, যেখানে যেখানে ইংরেজি টার্মগুলো জানা দরকার, ইংরেজি টার্মগুলো আমি তোমাদের শিখিয়েই করাচ্ছি, যাতে পুরোটাই বাংলা হয়ে গেছে এরকম না হয়। ঠিক আছে, কারণ এমন অনেক বাংলা আছে যেগুলো তোমরা টার্মটাই বুঝতে পারবে না। ঠিক আছে, কোয়েশ্চেন পেপারে ওই বাংলাটা দিয়ে দিলে টার্মটাই বুঝতে পারা যাবে না। ঠিক আছে, ওগুলো জোর করে তৈরি করা বাংলা, তো ওই ব্যাপারগুলো আমাদের ইংরেজিটাই টার্মটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলে আসছি ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা বলতে কি বোঝায়? দেখো, তড়িৎযোজ্যতাতে তাহলে ইলেকট্রোভ্যালেন্সিতে বা তড়িৎযোজ্যতাতে কারা পার্টিসিপেট করলো? দেখো, তড়িৎযোজ্যতা যাদের মধ্যে হলো তাদের মধ্যে এক দল ছিল ধাতু আর অধাতুর মধ্যেই বন্ধনটা কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎযোজী বন্ধন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ধাতু কি করে? ধাতু ইলেকট্রন বর্জন করে। ধাতু ইলেকট্রন বর্জন করে তৈরি করা হচ্ছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। আর অধাতু কি করে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে, দিয়ে কি তৈরি করে? দিয়ে তৈরি করে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। আর এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে আকর্ষণ তৈরি হয়, মানে একটা তড়িৎ আকর্ষণ বল যেটা তৈরি হয় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে, সেটাই কিন্তু আয়নীয় ক্রিস্টাল তৈরি হওয়ার পিছনে মেন ড্রাইভিং ফোর্স, তাই না? তাই ওটার কারণেই কিন্তু তৈরি হচ্ছে। তার মানে তড়িৎযোজী বন্ধন কি করে বুঝবো কোথায় তৈরি হয়েছে বা কোথায় তৈরি হয়? একজনকে ধাতু হতে হবে, একজনকে অধাতু হতে হবে। ধাতুটাকে ইলেকট্রন লস করতে হবে, দিয়ে ক্যাটায়নে পরিণত হতে হবে, আর অধাতুকে ইলেকট্রন গেইন করতে হবে, দিয়ে অ্যানায়নে পরিণত হতে হবে। তারপরে এই ক্যাটায়ন পজিটিভ চার্জের আয়ন আর অ্যানায়ন নেগেটিভ চার্জের আয়ন, এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি হবে। ওই স্থির তড়িৎ আকর্ষণ বলটাকেই বলা হয় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আর এই পুরো যৌগটাকে বলা হয় তড়িৎযোজী যৌগ, তাই তো? আচ্ছা, এবার ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা বলতে তাহলে কি বোঝানো হয়? ধাতুর জন্য একরকম বোঝানো হবে, অধাতুর জন্য একরকম বোঝানো হবে। ধাতু ইলেকট্রন লস করে, ইলেকট্রন বর্জন করে, তাহলে ধাতুর জন্য কি হবে তড়িৎযোজ্যতা? যে কতগুলো ইলেকট্রন ও বর্জন করলো, নাম্বার অফ ইলেকট্রন লস্ট। ঠিক আছে, কতগুলো ইলেকট্রন বর্জন করলো, যতগুলো ইলেকট্রন বর্জন করে ধাতুটা ক্যাটায়ন হবে, ওটা হবে তার তড়িৎযোজ্যতা। ফর এক্সাম্পল, সোডিয়ামের তড়িৎযোজ্যতা 1, কারণ সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে Na+ ক্যাটায়নে কনভার্ট হয়। ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা 2, কারণ ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে দিয়ে Mg2+ ক্যাটায়নে কনভার্ট হয়। কেন এরা ইলেকট্রন বর্জন করছে? সেই একদম প্রথম ভিডিওতে বলেছিলাম, মনে করে দেখো। সবারই উদ্দেশ্য হচ্ছে অক্টেট পাওয়া, অষ্টক পূর্তির জন্য, তাই না? NH2 NP6 কনফিগারেশন লাভের জন্য, অষ্টক পূর্তির জন্য সেটা এই পুরো ব্যাপারটা হচ্ছে। তাহলে সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ হচ্ছে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জন করে Mg2+ হচ্ছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে মেটালদের জন্য। তাহলে যতগুলো ইলেকট্রন লস হবে সেটাই হচ্ছে মেটালের ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা। নন মেটালদের জন্য নাম্বার অফ ইলেকট্রনস গেইনড, কতগুলো ইলেকট্রন গেইন হবে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, কারণ নন মেটালরা ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু অ্যানায়নে কনভার্ট হয়। যেমন উদাহরণ,
ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে কনভার্ট হয়, তাহলে ক্লোরিনের তড়িৎযোজ্যতা হচ্ছে 1। আবার ধরো অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলে অক্সাইড অ্যানায়নে কনভার্ট হয়, তাই অক্সিজেনের তড়িৎযোজ্যতা কত হবে 2। ঠিক আছে, তাহলে যতগুলো ইলেকট্রন গ্রহণ হবে অধাতুর জন্য সেটাই তার তড়িৎযোজ্যতা, যতগুলো ইলেকট্রন বর্জন হবে ধাতুর জন্য সেটাই তার তড়িৎযোজ্যতা। কোথাও কোথাও ভ্যারিয়েবল তড়িৎযোজ্যতাও দেখা যায়। ভ্যারিয়েবল মানে একই পরমাণু তার একের বেশি একাধিক তড়িৎযোজ্যতা দেখা যায়। যেমন একাধিক তড়িৎযোজ্যতা দেখা যায় তার কারণ কি, তার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন আয়রন তোমরা নিশ্চয়ই পড়েছো, Fe2+ ফর্মেও থাকে, Fe3+ ফর্মেও থাকে। তাহলে এখানে বলবো এখানে একাধিক তড়িৎযোজ্যতা দেখা যাচ্ছে, ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। একটা নির্দিষ্ট ইলেকট্রোভ্যালেন্সি দেখা যাচ্ছে না, এখানে একাধিক ইলেকট্রোভ্যালেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক তড়িৎযোজ্যতা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে কেউ কেউ মাথায় আসতে পারে যে কেউ কেউ একটাই তড়িৎযোজ্যতা দেখাচ্ছে, কেউ কেউ একের বেশি তড়িৎযোজ্যতা দেখাচ্ছে, এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা খুবই ইন্টারেস্টিং। Fe2+ এর কনফিগারেশন দেখতে হবে, Fe3+ এর কনফিগারেশন দেখতে হবে, ইলেকট্রনীয় বিন্যাসটা দেখতে হবে, তাহলে এখান থেকে আনসারটা পেয়ে যাওয়া যাবে। ইলেকট্রনীয় বিন্যাসটা একবার দেখে নিই। নিশ্চয়ই মনে আছে আয়রনের ইলেকট্রনিক বিন্যাস কি মনে আছে তো? পরমাণু গঠন পড়া হয়েছে কি হয়নি? হ্যাঁ, নাকি এখন মাথায় হাত দিচ্ছ এখন যে এ বাবা পরমাণুর গঠন তো পড়া হয়নি এখনো, পরমাণুর গঠনের কনফিগারেশন তো এখন মনে নেই, ইলেকট্রনীয় বিন্যাসী পাউলি আউফবাউ কিসব ছিল মনে তো পড়ছে না। এরকম ভালো হলে হবে না, ফাটিয়ে পড়তে হবে। ঠিক আছে, পরমাণুর গঠন রিভিশন করবে, পরমাণুর গঠনের ইলেকট্রনীয় বিন্যাস খুব ভালো করে মনে রাখা জরুরি, কারণ ওখানটাতেই পুরো জিনিসটা, পুরো কেমিস্ট্রির একদম ওটা জান, ইলেকট্রনীয় বিন্যাস ওখানটা খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো ওই জায়গাটাতে কিন্তু ভালো করে গ্রিপ নিয়ে আসো। পরমাণুর গঠনে যে সমস্ত ভিডিওসগুলো আছে আমাদের চ্যানেলে সেটা কিন্তু ভালো করে ফলো করে নাও। ওকে, তো চলে আসছি পরমাণুর গঠন থেকে, যেটা আমরা দেখেছিলাম আয়রনের হচ্ছে 26 হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 26টা প্রোটন 26টি ইলেকট্রন আছে, তাহলে বিন্যাসটা কেমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। যোজ্যতা কক্ষ কোনটা? 3d6 4s2 3d6 4s2 হচ্ছে যোজ্যতা কক্ষক, তাই তো, অর্থাৎ ভ্যালেন্স শেল। ঠিক আছে, ভ্যালেন্স শেল মানে সবথেকে সর্ববহিস্থ কক্ষ বা ভ্যালেন্স শেল বা সেটা কোনটা? ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষকটা হচ্ছে 3d6 এবং 4s2, পুরোটা মিলিয়ে হচ্ছে যোজ্যতা কক্ষক। তাহলে আয়রনের কনফিগারেশন কি যদি আমরা একটু বক্স প্যাটার্নে দেখি, 3d6 যেরকম করে বক্স করে আমরা অরবিটাল বা কক্ষকগুলোকে ড্র করে থাকি, অরবিটাল বা কক্ষকগুলোকে যেরকম ড্র করে থাকি সেরকম বক্স প্যাটার্ন একটু দেখার চেষ্টা করছি। সো 3d6 আগে কিন্তু ইলেকট্রন 4s এ ঢোকে, n+l রুল মনে আছে নিশ্চয়ই। ঠিক আছে, n+l রুল, ইলেকট্রন কিন্তু প্রথমে 3d তে যায় না 4s এ যায়। ঠিক আছে, সো যাদের মনে হচ্ছে হাই বাবা কিচ্ছু বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে একদম পাস করবে কিনা বুঝতে পারছে না, আগে বলবো পরমাণুর গঠনকে ভালো করে পড়ো, পরমাণুর গঠনে গ্রিপ নিয়ে এসো, তবে পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এসব কিছু করতে পারবে, নাহলে কিছু হবে না। সো আয়রন, ঠিক আছে, এটা হচ্ছে আয়রনের কনফিগারেশন। তাহলে Fe2+ কি হবে বলো দেখি, Fe2+ কমেন্ট করো এক্ষুনি ভিডিও পজ করে কমেন্ট করো। Fe2+ এর কনফিগারেশন কি হবে বলো? দুটো ইলেকট্রন 4s থেকে আউট হয়ে যাবে, দুটো ইলেকট্রন 4s থেকে আউট হয়ে গেছে, বেশ, তারা চলে গেছে পাখি হয়ে, তার ইলেকট্রন চলে গেছে পাখি হয়ে, তাহলে 4s এখন 0 খালি, 3d তে আছে 6। এই অবস্থায় নিশ্চয়ই তোমরা পড়েছো অর্ধকক্ষ আর পূর্ণ কক্ষকের সুস্থিতি, হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড স্টেবিলাইজেশন। কোনো একটা কক্ষক যদি অর্ধপূর্ণ থাকে, অর্ধপূর্ণ কক্ষক বা পুরো একদম পূর্ণ কক্ষক, অর্ধপূর্ণ বা পূর্ণ কক্ষক অবশ্যই অতিরিক্ত সুস্থিত হয়। এখানে দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা অর্ধপূর্ণ কক্ষক নয়, অর্ধপূর্ণ কক্ষকের থেকে একটা বেশি আছে। অর্ধপূর্ণ কক্ষক মানে কি, সবকটাতেই একটা করে ইলেকট্রন যদি থাকতো, 5টা অরবিটাল বা 5টা কক্ষক আছে, সবকটাতেই যদি একটা করে ইলেকট্রন থাকতো তাহলে সেটা হতো অর্ধপূর্ণ কক্ষক। আর সেই অর্ধপূর্ণ কক্ষক অবশ্যই বেশি স্থায়ী হয়, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি পরমাণুর গঠনের ওখানে, কেন হয় না হয় সেটা ডিটেলটা আমরা জেনে নিয়েছি। ঠিক আছে, তো এইটা এবার এখন তাহলে Fe2+ কি বেশি স্টেবল হতে পারছে না, কারণ ওর কাছে একটা ইলেকট্রন থাকার জন্য ও অর্ধপূর্ণ হতে পারছে না, ও 3d5 হতে পারছে না, ও 3d6 হয়ে গেছে। তার মানে ও এখন কি করবে, অবশ্যই অর্ধপূর্ণ হওয়ার চেষ্টা করবে যাতে অতিরিক্ত স্থায়িত্ব অর্জন করতে পারে। অর্ধপূর্ণ হওয়ার জন্য কি করবে, আরো একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, আরো একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, সেও পাখি হয়ে উড়ে চলে গেছে। ইলেকট্রন এখন যদি পাখি হয়ে চলে যায়, বাকি কারা রইল, 3d5 বাকি রইল,
ক্লিয়ারলি এটা অর্ধপূর্ণ কক্ষক, অ্যান্ড অর্ধপূর্ণ কক্ষক সুস্থিত হয়। তাই অর্ধপূর্ণ কক্ষকের সুস্থিতি লাভের আশায় Fe2+ Fe3+ এ কনভার্ট হয়ে গেল। তাহলে আয়রন থেকে Fe2+ Fe3+ দুই রকমেরই আমরা তড়িৎযোজ্যতা দেখতে পেলাম, কারণ দুটো করেই দুরকম ভাবে ও ইলেকট্রন বর্জন করলো। দুটো ইলেকট্রন বর্জন করে 3d6 হয়েছিল, দেখা গেল অতটা সুস্থিত হচ্ছে না। তাহলে আরেকটু সুস্থিত হওয়ার জন্য অর্ধপূর্ণ কক্ষকের সুস্থিতি অর্জন করার জন্য আরো একটা ইলেকট্রনকে ছেড়ে দিল, তাহলে হয়ে গেল Fe3+। তাই এখন আমরা বলছি Fe ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি বা একাধিক তড়িৎযোজ্যতা দেখায়, কারণ 2+, 3+ দু রকমই দেখাচ্ছে, তাই না? দুটো করে ইলেকট্রন লস করছে বা তিনটে করে ইলেকট্রন লস করছে। ক্লিয়ার? সো এটা হয়ে গেল ভ্যারিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি। বেশ, চলে আসছি বর্ন হেবার সাইকেল। ঠিক আছে, এটা তড়িৎযোজ্যতা। আজকে তড়িৎযোজ্যতার এটা হচ্ছে একদম লাস্ট পার্টে এসেছি। তো তড়িৎযোজ্যতা এখানে কি বলছে দেখো, বর্ন হেবার সাইকেল, বর্ন হেবার চক্র কি বলতে চাইছে এটা হচ্ছে একটা যখন আয়নীয় কেলাস তৈরি হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কঠিন আয়নীয় কেলাস। এই কেলাসটা যখন তৈরি হচ্ছে তখন এখানে কত রকমের শক্তি ইনভলভ আছে, কত রকমের এনার্জি এখানে ইনভলভ আছে, সেই টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। ঠিক আছে, সো বেশি কিছু ঝামেলার নেই। ঠিক আছে, এমন ভাবার দরকার নেই ক্যালকুলেশনের ব্যাপার মানে ওরে বাপরে বাপ মানে নিউমেরিক্যাল বা অঙ্ক টঙ্ক আছে বিশাল একটা ঘাবড়ানোর ব্যাপার, এরকম ব্যাপারটা নয়, খুবই ইজি ব্যাপারটা। একটু জাস্ট বুদ্ধি লাগিয়ে শোনো আর মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো। যেরকম করে এতক্ষণ ভিডিওটাকে ফলো করছো ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা কথা শোনো, বোর্ড ওয়ার্কটা ফলো করো, সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টালের মতনই ক্লিয়ার হয়ে যাবে, এই কেলাসগুলোর মতনই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো সোডিয়াম আছে ধরো সলিড স্টেটে, কঠিন অবস্থায় সোডিয়াম অ্যাটমটা আছে, সোডিয়াম মেটালটা, সোডিয়াম ধাতুটা কঠিন অবস্থায় আছে। তাহলে কঠিন অবস্থায় সোডিয়ামকে গ্যাসিয়াস অবস্থায় যদি আনতে হয় তাহলে এনার্জি সাপ্লাই করতে হবে। ওই এনার্জিটাকে কি বলে? সাবলিমেশন এনার্জি, অর্থাৎ উদ্বায়ী করতে হবে, তাই না? ওকে গ্যাস থেকে সলিড থেকে যদি ভেপারে নিয়ে যেতে হয়, সলিড থেকে যদি গ্যাসে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? কঠিন অবস্থা থেকে কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে গেলে তোমাকে শক্তি সাপ্লাই করতে হবে, ওটাকে বলা হয় সাবলিমেশন, তাই তো? ঊর্ধ্বপাতন। তাহলে সাবলিমেশন করা হলো, তার জন্য এনার্জি সাপ্লাই দেওয়া হলো, যেটাকে বলা হলো ডেল্টা এস এইচ নট। ঠিক আছে, অর্থাৎ এটা পুরোটা হচ্ছে সাবলিমেশন এনথালপি। এইচ মানে হচ্ছে এনথালপি, সাবলিমেশনের জন্য দেওয়া হলো, তাই ডেল্টা এস বলা হয়েছে, ঊর্ধ্বপাতন করা হয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হলো সোডিয়াম হয়ে গেছে গ্যাসিয়াস অবস্থায়, সোডিয়াম এসে গেছে এখন গ্যাসিয়াস অবস্থায়, অর্থাৎ সলিড থেকে সাবলিমেশন করা হলো, তার জন্য এনার্জি দেওয়া হলো যাতে সোডিয়ামটা একদম মেল্টিং হয়, মেল্টিং হয়ে পুরো ভেপারে চলে যায়, গ্যাসিয়াস অবস্থায় চলে যায়। তার জন্য যে টোটাল এনার্জিটা দেওয়া হলো সেটা হচ্ছে সাবলিমেশন এনার্জি। এরপরে ওই গ্যাসিয়াস সোডিয়াম অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করতে হবে, তবে গিয়ে সোডিয়ামটা সোডিয়াম ক্যাটায়নে কনভার্ট হবে, তাই তো? একটা ইলেকট্রনকে বার করলে তবেই গিয়ে সোডিয়ামটা সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে। ইলেকট্রন বার করার জন্য সর্ববহিস্থ কক্ষ থেকে সব থেকে আলগাভাবে আটকে থাকা ইলেকট্রনকে বার করার জন্য প্রয়োজনীয় শক্তিকে কি বলে? আয়নন বিভব, আয়নাইজেশন এনার্জি, তাই তো? আয়নি ভবন এনথালপি, যা ইচ্ছা বলো, আয়নি ভবন এনথালপি, আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, ইংরেজি টার্মগুলো একটু খেয়াল রাখতে হবে, আয়নাইজেশন এনার্জি বা আয়নি ভবন এনথালপি বা আয়নি ভবন এনার্জি। তাহলে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে যদি বার করে দেওয়া হয় তাহলে সোডিয়ামটা তৈরি হবে সোডিয়াম প্লাস গ্যাসিয়াস কন্ডিশনে। তাহলে এর জন্য যে এনার্জিটা দিচ্ছে সেটাকে বলছি আয়নাইজেশন এনার্জি বা আয়নি ভবন এনার্জি। আয়নাইজেশন এনার্জি বা আয়নি ভবন এনার্জি, আইই লিখলাম, আয়নাইজেশন এনার্জি বা আয়নি ভবন এনার্জি, আয়নি ভবন শক্তি। আচ্ছা, এটা হয়ে গেল সোডিয়াম। তাহলে সোডিয়াম Na+ তৈরি হয়ে এখন রেডি হয়ে গেছে, Cl- কে পেলেই ও এবার ক্রিস্টাল তৈরি করবে, কেলাস তৈরি করবে। আচ্ছা, ক্লোরিন কেমন করে থাকে? হাফ Cl2 ফর্মে ও গ্যাসিয়াস অবস্থায় থাকে, ক্লোরিন থাকে, ক্লোরিন গ্যাস ফর্মে, Cl2 ফর্মে। এবার আমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে একটা অণু Cl চাই, একটা পরমাণু চাই, তাই আমি হাফ Cl2 নিয়েছি। ঠিক আছে, ক্লোরিন তো থাকে নরমালি Cl2 গ্যাস ফর্মে, আমার চাই একটাই ক্লোরিন পরমাণু, দুটো তো চাই না আমার। একটা অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে আমাদের দুটো ক্লোরিন পরমাণু চাই না, একটা অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য আমার একটাই ক্লোরিন পরমাণু চাই, তাই আমি এখানে হাফ Cl2 নিয়েছি। হাফ Cl2 থেকে আমি ক্লোরিন গ্যাসের একটা পরমাণুতে আসবো কেমন করে? তার জন্য আমাকে হাফ ডিসোসিয়েশন এনার্জি দিতে হবে, অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি দিতে হবে। বন্ধন, ক্লোরিন ক্লোরিন যে বন্ধনটা আছে, ক্লোরিন ক্লোরিন যে বন্ধনটা আছে, ওই বন্ধনকে বিয়োজিত করার জন্য, ওই বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় শক্তি তাকেই বলছে ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি। তো এই বন্ধন বিয়োজন শক্তি যদি দেওয়া হয়, দ্যাট ইজ ডি যদি দেওয়া হয়, ডিসোসিয়েশনকে ডি দিয়ে বলা হচ্ছে, তাহলে ডি যদি দেওয়া হয়, ডিসোসিয়েশন বা বিয়োজন, বন্ধন বিয়োজন শক্তি যদি দেওয়া হয়, তাহলে হাফ ক্লোরিন পরমাণু, হাফ ক্লোরিন অণু থেকে একটা ক্লোরিন গ্যাসিয়াস পরমাণু তৈরি হবে। এই ক্লোরিন গ্যাসিয়াস পরমাণু একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ও Cl- ক্লোরাইড অ্যানায়ন গ্যাসিয়াস
অ্যানায়নে পরিণত হয়ে যাবে। তাহলে এর জন্য কি হবে, এর জন্য ইলেকট্রন অ্যাফিনিটি আসবে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে যদি এইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন আসক্তি অ্যামাউন্টের শক্তি বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এবারে তাহলে এখন রেডি হয়ে গেল Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। এরা দুজন যদি এখন কম্বাইন করে তাহলে কি হবে, এরা দুজন কম্বাইন করলে ল্যাটিস শক্তি এখান থেকে বেরিয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি এখান থেকে বেরিয়ে যাবে। সেটা হচ্ছে ল্যাটিস শক্তি, যেটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, জালক শক্তি। ঠিক আছে, একটু আগেই বলেছি জালক শক্তির ডেফিনেশনে তাই ছিল, সংজ্ঞাটাই তাই ছিল যে ক্যাটায়ন অ্যানায়ন কম্বাইন করবে তখন যে পরিমাণ শক্তি বেরিয়ে যায় তাকেই বলা হয় জালক শক্তি। তাহলে জালক শক্তি বেরিয়ে যাবে। একবার সবকটা চিহ্নগুলো দেখে নি। সাবলিমেশন এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, সাবলিমেশন এনার্জি দিতে হয়েছে তবে গিয়ে সলিডটা গ্যাস হয়েছে, তাহলে সাবলিমেশন এনার্জির চিহ্ন হবে পজিটিভ। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবন এনার্জি দিতে হয়েছে তবে গিয়ে সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়েছে এবং সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হয়েছে, তাহলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবনেরও চিহ্ন হবে পজিটিভ, আয়নীভবন এনার্জিরও চিহ্ন হবে পজিটিভ। হাফ ক্লোরিন অণু থেকে ক্লোরিন পরমাণু পাওয়ার জন্য হাফ ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি দিতে হয়েছে, তাই এরও চিহ্ন হবে পজিটিভ, কারণ এনার্জি দিলে চিহ্ন হয় পজিটিভ। আচ্ছা, ক্লোরিন গ্যাসিয়াস পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি হলো তখন কিন্তু ইলেকট্রন আসক্তি বেরিয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রনের আসক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে যায়, শক্তিটা ওই শক্তিটাকে বলা হয় বেরিয়ে যায় যেটা। তাহলে ওর ইলেকট্রন আসক্তিকে ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে আমি বলতে পারি। সো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি যেটা, ওটা কিন্তু হবে নেগেটিভ, কারণ ওটা বেরিয়ে যাচ্ছে। যখন ইলেকট্রনটা গ্রহণ করছে, ক্লোরিন পরমাণু যখন ইলেকট্রনটা গ্রহণ করে Cl মাইনাস গ্যাসিয়াস আয়নে পরিণত হচ্ছে তখন কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এটার ম্যাগনিটিউড হবে, এটার মান হবে, চিহ্ন হবে নেগেটিভ, কারণ শক্তি বেরিয়ে যাচ্ছে। আবার একইভাবে Na প্লাস Cl মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন রেডি হয়ে গেছে, এবারে তারা যুক্ত হয়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল তৈরি করছে, কেলাস তৈরি করছে। এই অবস্থা তো ল্যাটিস এনার্জি যেটা ওটা বেরিয়ে যায়, তাই এরও চিহ্ন হবে নেগেটিভ। ঠিক আছে, যখন এই ক্যাটায়ন অ্যানায়ন জুড়ে যায় ল্যাটিস শক্তি বেরিয়ে যায়, জালক শক্তি বেরিয়ে যায়, তাই এটার চিহ্ন হবে নেগেটিভ। তাহলে টোটাল সোডিয়াম সলিড পরমাণু নিয়েছিলাম, হাফ ক্লোরিন গ্যাসিয়াস অণু নিয়েছিলাম, তাহলে টোটাল যখন সোডিয়াম ক্লোরাইড সলিড কেলাস তৈরি হয়ে গেল, কঠিন কেলাস তৈরি হয়ে গেল, তখন টোটাল এনার্জি চেঞ্জটাকে বলা হয় ডেল্টা HF, দ্যাট ইজ গঠনের জন্য এনথালপি চেঞ্জ, ফরমেশন, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, ফরমেশনের জন্য F, ডেল্টা HF বা গঠনের জন্য এনথালপি বা গঠন, যেহেতু সোডিয়াম আর ক্লোরিন থেকে তো সোডিয়াম ক্লোরাইড গঠিত হলো, তৈরি হলো, তাই এই গঠনের জন্য কতটা এনথালপি চেঞ্জ হয়েছে, কতটা এনার্জি টোটাল চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ডেল্টা HF। এই ডেল্টা HF ইজ ইকুয়াল টু কি লিখবো তাহলে, সাবলিমেশন এনার্জি, সবকটা এনার্জির যোগফলই হবে ডেল্টা HF, প্লাস আয়নাইজেশন এনার্জি, প্লাস হাফ ডিসোসিয়েশন এনার্জি, প্লাস ইলেকট্রন গেইন এনার্জি বা ইলেকট্রন গেইন এনথালপি, প্লাস ল্যাটিস এনার্জি, জালক শক্তি। সাবলিমেশন করার জন্য এনার্জি, সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাসে সাবলিমেশন করার জন্য প্রয়োজনীয় এনার্জি, আয়নাইজেশন এনার্জি, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি হয়েছে তার জন্য আয়নাইজেশন এনার্জি, ডিসোসিয়েশন এনার্জি, হাফ ক্লোরিন অণু থেকে ক্লোরিন গ্যাস পাওয়া গেছে তাই বন্ধন বিয়োজন শক্তি যেটা দেওয়া হয়েছে ডিসোসিয়েশন এনার্জি, ইলেকট্রন গেইন এনথালপি, দ্যাট ইজ ইলেকট্রন আসক্তির জন্য যতটা শক্তি বেরিয়ে গেছে যখন ক্লোরিন পরমাণু থেকে Cl মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছে, অ্যান্ড লাস্ট স্টেপে হচ্ছে যখন এই ক্যাটায়ন অ্যানায়ন জুড়ে গিয়ে ক্রিস্টালটা তৈরি করেছে, কেলাসটা তৈরি করেছে, তখন যতটা শক্তি বেরিয়ে গেছে, তখন যে শক্তিটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। তাই এই সবকটা শক্তির যোগফলই হবে সোডিয়াম আর ক্লোরিন পরমাণু থেকে সোডিয়াম ক্লোরাইডের সলিড ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য নেট বা ফাইনাল এনার্জি চেঞ্জ বা এনথালপি চেঞ্জ, যাকে বলা হয় গঠন এনথালপি, সোডিয়াম ক্লোরাইডের গঠন এনথালপি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গঠন এনথালপি, সোডিয়াম অ্যাটম আর ক্লোরিন অ্যাটম থেকে সোডিয়াম ক্লোরাইডের গঠন এনথালপি, এই সবকটা এনার্জি বা সবকটা শক্তির যোগফল হবে। এই সবকটার মধ্যে এটার চিহ্ন হবে পজিটিভ, সাবলিমেশনের চিহ্ন পজিটিভ, আয়নাইজেশন এনার্জির চিহ্ন পজিটিভ, বন্ধন বিয়োজন শক্তির চিহ্ন পজিটিভ, ইলেকট্রন আসক্তির চিহ্ন হবে নেগেটিভ, ল্যাটিস এনার্জি বা জালক শক্তির চিহ্ন হবে নেগেটিভ। যেগুলোর চিহ্ন পজিটিভ সেগুলো সাপ্লাই করতে হয়, যেগুলোর চিহ্ন নেগেটিভ সেগুলো রিলিজড হয়ে যায়, নির্গত হয়ে যায়। তাহলে এইখানে বন্ড বা সাইকেলের থ্রু দিয়ে আমরা পুরো শক্তির ক্যালকুলেশনটা বুঝতে পারলাম, শক্তির পুরো ব্যাপারটা কেমন করে ঘটে বুঝতে পারলাম, যে যখন অ্যাটমগুলো বিক্রিয়া করে আলটিমেটলি ক্যাটায়ন তৈরি করে, দিয়ে অ্যানায়ন তৈরি করে, দিয়ে আলটিমেটলি ক্রিস্টাল তৈরি করছে, তখন তার পিছনে কতগুলো শক্তি ইনভলভ আছে, কতগুলো স্টেপস ইনভলভ আছে, অ্যান্ড এতগুলো শক্তি ইনভলভের থ্রু দিয়ে কেমন করে এক্স্যাক্টলি পুরো ক্রিস্টালটা তৈরি হচ্ছে সেই ডিটেলটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার হলো।
তাহলে এখানে আজকে তড়িৎযোজ্যতার পুরো জায়গাটা শেষ হচ্ছে। আজকের ক্লাসটা দেখার আগে আমি অবশ্যই বলবো এর আগে দুটো ভিডিও আছে, সেই ভিডিও দুটো অবশ্যই দেখে নেবে। রাসায়নিক বন্ধনের শুরুর ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও, এবং তারপরে আছে তড়িৎযোজ্যতা শুরু হয়ে গেছিল, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, না হলে আজকের ভিডিও বুঝতে কিন্তু অসুবিধা হবে। সো তড়িৎযোজ্যতার পুরো পার্টটা দেখে নাও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সমযোজ্যতা এবং তারপরে রাসায়নিক বন্ধনের অন্যান্য বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ফাটিয়ে পড়তে থাকো, সময় কিন্তু আর বেশি নেই, হাতের সময় খুবই কম, সেমিস্টার 1 একদম সামনেই চলে এসছে। যত তাড়াতাড়ি পড়বে, যত ভালোভাবে পড়বে, গ্রিপ এনে পড়বে, তত কিন্তু রেজাল্ট একদম রকিং হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো টাটা, বাই বাই।